আসসালামু আলাইকুম। উইনার্স একাডেমি প্রেজেন্টস ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখার আরো একটি লেসনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি কজেটিভ। কজেটিভ মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কাজ করানো। তাহলে কজেটিভ মানে কি বলেন তো? কাউকে দিয়ে কোনো কাজ করানো। আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত সারা দিন কাউকে না কাউকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়ে থাকি। কাউকে না কাউকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়ে থাকি। সেটা হচ্ছে ছোট হতে পারে, ছোট কাউকে দিয়ে করাতে পারি, আবার আমার থেকে বড় কাউকে দিয়ে করাতে পারি, আবার আমার সমবয়সী কাউকে দিয়ে করাতে পারি, আবার আমি ধরেন যেমন নাপিতকে দিয়ে চুল কাটাতে পারি, আমি আমার ছোট ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাতে পারি। এই যে কাউকে দিয়ে কোনো কাজ করানো, এটাকে আমরা পজিটিভ এই স্ট্রাকচারে ফেলবো। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে আমি সালমানকে দিয়ে চিঠি লেখাই। এখন সালমান হচ্ছে আমার ছোট, সেক্ষেত্রে আমি যেহেতু আমার ছোট, ওকে আমি ফোর্স করতে পারবো। কি করতে পারবো? ফোর্স করতে পারবো। তার মানে আমি মেক দিয়ে বলবো। কি দিয়ে বলবো? মেক। মেকের বাংলা অর্থ যদি বলি পজিটিভ সেন্সে বাধ্য করা। পজিটিভ সেন্সে কি? বাধ্য করা। এখন আপনি যাদেরকে বাধ্য করতে পারবেন তাদেরকে কিন্তু মেক দিয়ে বলতে পারবেন। সেক্ষেত্রে আপনি লিখতে পারেন বা বলতে পারেন আই মেক সালমান রাইট আ লেটার। এখন আমি যদি বলি আমি সালমানকে দিয়ে রুমটা পরিষ্কার করাই, সেক্ষেত্রে কি বলবো? একই কথা, আই মেক সালমান ক্লিন দ্য রুম। আমি সালমানকে দিয়ে দরজাটা বন্ধ করাই, আই মেক সালমান ক্লোজ দ্য ডোর। এখন আমি সালমানের পরিবর্তে যদি বলি আমি আমার বাসার কাজের বুয়াকে দিয়ে, ধরেন নাম দিলাম, বুয়া নাম হচ্ছে জরিনা, আমি জরিনাকে দিয়ে ভাত রান্না করাই, তাহলে আই মেক জরিনা কুক রাইস। অথবা আমি বললাম আই মেক মাই সার্ভেন্ট কুক রাইস। এখন যদি বলি সে সালমানকে দিয়ে কাজ করায়, সেক্ষেত্রে বলবো হি মেক্স সালমান ডু দ্য ওয়ার্ক। যদি বলি আমি আমার ছোট ভাইকে দিয়ে থালাবাটি ধৌত করাই বা আমার ছোট বোনকে দিয়ে থালাবাটি ধৌত করাই, সেক্ষেত্রে কি বলবো? আই মেক মাই ইয়াঙ্গার সিস্টার ওয়াশ দ্য ডিশেস। ওয়াশ দ্য ডিশেস। একটু খেয়াল করুন, একটা বাক্য পজিটিভ হতে গেলে তিনটা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত পূরণ করতে হবে? তিনটা। প্রথমত পজিটিভ ভার্ব লাগবে। কি লাগবে? পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে পার্সন লাগবে বা ব্যক্তি লাগবে। ব্যক্তির পরে ভার্বের বেস ফর্ম লাগবে। কি লাগবে? তার মানে এই তিনটা শর্ত যদি পূরণ না করে তাহলে কিন্তু ওই সেন্টেন্সটা পজিটিভ হবে না। তাহলে একটা সেন্টেন্স পজিটিভ হতে গেলে কয়টা শর্ত পূরণ করতে হবে? তিনটা। পজিটিভ ভার্ব লাগবে, পজিটিভ ভার্বের পরে পার্সন লাগবে, পার্সনের পরে কি? ভার্বের বেস ফর্ম লাগবে। একটু আরো কিছু এক্সাম্পল দেখি। দেখেন, আমি যদি এই বাক্যটাকে এভাবে বলতাম, আই গেট সালমান, তখন এই যে গেট, গেট দিলে ব্যক্তির পরে একটা টু দিতে হতো। কি দিতে হবে? টু দিতে হবে। গেট টু, আমরা বলবো গিট টু। যেমন আই গেট সালমান টু রাইট আ লেটার। এখানেও কিন্তু আমি সালমানকে দিয়ে চিঠি লেখাই। সেক্ষেত্রে সালমানকে, এই গেট মানে হচ্ছে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা। আমার থেকে বড়, বয়সে বড়, সম্মানিত কেউ যদি হয় তাদেরকে কিন্তু মেক দিয়ে ফোর্স করব না, গেট দিয়ে অনুপ্রাণিত করব, এনকারেজ করব। কি করব? উৎসাহিত করব। যেমন আমি আমার বাবাকে দিয়ে একটা ল্যাপটপ কেনাই, সেক্ষেত্রে আমি বলবো আই গেট মাই ফাদার টু বাই আ ল্যাপটপ। আমি আমার মাকে দিয়ে বিরিয়ানি রান্না করাই, সেক্ষেত্রে বলবো আই গেট মাই মাদার টু কুক বিরিয়ানি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, গেট দিলে ওই বাক্যে টু দিতে হবে। ব্যক্তির পরে কি দিতে হবে? টু দিতে হবে। আমরা এভাবে মনে রাখবো, গেট টু গিট টু। কি দিব? টু দিয়ে দিব। ওকে। আবার এভাবেও কিন্তু যদি বলি, যেমন দেখেন আই মেক সালমান রাইট আ লেটার, মানে আমি সালমানকে দিয়ে চিঠি লেখাই। আই গেট সালমান টু রাইট আ লেটার, মানে আমি সালমানকে দিয়ে চিঠি লেখাই। কিন্তু অন্তর্নিহিত যে ভাব, এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু আলাদা। আচ্ছা, যদি বলি আই হ্যাভ সালমান, আই হ্যাভ সালমান রাইট আ লেটার, এখানেও কিন্তু আমি সালমানকে দিয়ে একটা চিঠি লেখাই। এখানে এই হ্যাভ মানে হচ্ছে অ্যাসাইন করা বা কাউকে কোনো কাজের দায়িত্ব দেয়া বা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়া। যেমন আমি সালমানকে দিয়ে চিঠিটা লেখাই, এখানে হ্যাভ ব্যবহার করার কারণে বোঝাচ্ছে আমি ওকে এটা লেখার জন্য দায়িত্ব দিয়েছি বা ওকে দিয়ে লেখাচ্ছি। তার মানে কি দাঁড়ালো? মেক মানে হচ্ছে ফোর্স করা বা বাধ্য করা, গেট মানে হচ্ছে এনকারেজ করা বা অনুপ্রাণিত করা, আর হ্যাভ মানে হচ্ছে অ্যাসাইন করা, কাউকে কোনো কাজের দায়িত্ব দেয়া। এখন যদি বলি যে আমরা, হ্যাঁ, রিনাকে দিয়ে ভাত রান্না করাই,
যদি রিনা আমাদের বাসার কাজের বুয়া হয় বা আমাদের ছোট হয় সেক্ষেত্রে বলবো উই মেক রিনা কুক রাইস। যদি রিনা বড় হয়, আমাদের বড় বোন হয় বা গুরুজন হয়, সেক্ষেত্রে বলবো উই গেট রিনা টু কুক রাইস। আবার যদি রিনাকে ভাত রান্না করতে দেই বা করাই সেক্ষেত্রে হ্যাভ দিয়ে বলবো উই হ্যাভ রিনা কুক রাইস। তার মানে কি দাঁড়ালো যে পজিটিভ বাক্য তৈরি করতে গেলে তিনটা শর্ত লাগবে। কি লাগবে? প্রথমত পজিটিভ ভার্ব লাগবে, পজিটিভ ভার্বের পরে পার্সন লাগবে। কি লাগবে? পার্সন। পার্সনের পরে ভার্বের বেস ফর্ম লাগবে। চলেন আরো কিছু বাক্য আপনাদেরকে দেখাই। যেমন আমি আমার ছোট ভাইকে দিয়ে হোমওয়ার্ক করাই, সেক্ষেত্রে কি দিয়ে বলবেন? ছোট ভাই মেক দিয়ে বলবেন, ফোর্স করে করাই, তাহলে আই মেক মাই ইয়াঙ্গার ব্রাদার ডু হোমওয়ার্ক। আমি আমার মাকে দিয়ে রুমটা পরিষ্কার করাই, তাহলে কি বলবেন? আই গেট মাই মাদার টু ক্লিন দ্য রুম। যদি বলি যে আমার টিচার আমাকে দিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করায়, সেক্ষেত্রে আমরা বলবো মাই টিচার। এখানে হ্যাবের জায়গায় আমরা হ্যাজ লিখবো, হ্যাজ মি প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, প্রিপেয়ার দ্য তাহলে আমার শিক্ষক আমাকে দিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করায়। আপনি এইগুলোকে কিন্তু খুব সহজেই পাস্ট এবং ফিউচার করতে পারবেন। যেমন আমি সালমানকে দিয়ে চিঠিটা লিখিয়েছিলাম, তাহলে মেকের পাস্ট ফর্ম এখানে লিখবেন হচ্ছে মেড। তাহলে আই মেড সালমান রাইট আ লেটার। এটাকে ফিউচার যদি করেন, আমি সালমানকে দিয়ে একটা চিঠি লেখাবো, তাহলে আই উইল মেক, কি বলবেন? আই উইল মেক সালমান রাইট আ লেটার। যদি বলি আমি আমার বাবাকে দিয়ে একটা ল্যাপটপ কেনাবো, তাহলে গেট দিয়ে বলবেন, যেহেতু এনকারেজ করা বা উৎসাহিত করছি, তাহলে আই গেট মাই ফাদার টু বাই আ ল্যাপটপ। যদি এটাকে পাস্ট করতে চাই, আই গট মাই ফাদার টু বাই আ ল্যাপটপ। যদি ফিউচার করতে চাই যে আমি আমার বাবাকে দিয়ে একটা ল্যাপটপ কেনাবো, আই উইল গেট মাই ফাদার টু বাই আ ল্যাপটপ। যদি বলি আমি আমার মাকে দিয়ে বিরিয়ানি রান্না করাই, তাহলে মাকে অবশ্যই কি করব? এনকারেজ করব। আই গেট মাই মাদার টু কুক বিরিয়ানি। আমি আমার মাকে দিয়ে বিরিয়ানি রান্না করিয়েছিলাম, কি হবে? আই গট মাই মাদার টু কুক বিরিয়ানি। যদি বলি আমি আমার মাকে দিয়ে বিরিয়ানি রান্না করাবো, তাহলে আই উইল কি বলবো? গেট মাই মাদার টু কুক বিরিয়ানি। যদি বলি আমি আমার ছোট ভাইকে রুমটা সাজাতে দেই বা ছোট ভাইকে দিয়ে রুমটা সাজাই, সেক্ষেত্রে অ্যাসাইন করলাম, তাহলে বলবো আই হ্যাভ মাই ইয়াঙ্গার ব্রাদার ডেকোরেট দ্য রুম। আবার পাস্ট করলে কি হবে? হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড হবে। যেমন আমি আমার ছোট ভাইকে দিয়ে রুমটা সাজিয়েছিলাম, তাহলে আই হ্যাড মাই ইয়াঙ্গার ব্রাদার ডেকোরেট দ্য রুম। যদি এটাকে ফিউচারে কোনো কিছু করার দায়িত্ব দেই কাউকে, সেক্ষেত্রে বলবো আই উইল হ্যাভ মাই ইয়াঙ্গার ব্রাদার ডেকোরেট দ্য রুম। তার মানে দেখেন বাংলা অর্থ কিন্তু একই রকম, আমি সালমানকে দিয়ে চিঠিটা লেখাই, কিন্তু এখানে যখন আমি মেক ব্যবহার করছি তখন ফোর্স করা বোঝাচ্ছে, আবার যখন গেট ব্যবহার করছি তখন এনকারেজ করা বা উৎসাহিত করা বোঝাচ্ছে, আবার যখন দায়িত্ব দিচ্ছি মানে কোনো কিছু করতে বলছি, করাচ্ছি, সেক্ষেত্রে আমরা হ্যাভ দিয়ে বলছি। মানে হ্যাভের মিনিং মানে হচ্ছে কি কাউকে কোনো কাজের দায়িত্ব দেয়া বা কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া বোঝায়। আরো দুইটা পজিটিভ ভার্ব আমরা শিখব, সেই দুইটা পজিটিভ ভার্ব হচ্ছে আরো দুইটা পজিটিভ ভার্ব যেটা আমাদের অবশ্যই জানা দরকার। একটা হচ্ছে লেট, একটা হচ্ছে হেল্প। লেট মানে হচ্ছে অনুমতি দেয়া। যেমন আমি সালমানকে চিঠিটা লিখতে দেই, বলতে পারি আই লেট সালমান রাইট দ্য লেটার। চিঠিটা লিখতে দেই। আমি সালমানকে রুমটা পরিষ্কার করতে দেই, কি হবে? আই লেট সালমান ক্লিন দ্য রুম। আমি সালমানকে থালাবাটি ধৌত করতে দেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই লেট সালমান। সালমানের প্রতি যে কোনো নাম ব্যবহার করতে পারেন। আমি বললাম আমি তাকে দিয়ে তাকে থালাবাটি ধৌত করতে দেই, আই লেট হার ওয়াশ দ্য ডিশেস। এটাকে পাস্ট করতে পারবেন, ফিউচার করতে পারবেন। লেটের পাস্ট ফর্ম কি? লেট। আমি সালমানকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়েছিলাম, মানে তাকে অনুমতি দিয়েছিলাম, তাহলে বলবো আই লেট সালমান
ক্লিন দ্য রুম ইয়েস্টারডে। যদি বলি আমি আগামীকাল সালমানকে দিয়ে রুমটা পরিষ্কার করাবো, মানে হ্যাঁ অনুমতি দিব, আই লেট সালমান ক্লিন দ্য রুম। এবার আসেন হেল্প মানে কি? হেল্প মানে হচ্ছে সাহায্য করা, হেল্প মানে হচ্ছে সাহায্য করা। আচ্ছা, যারা হেল্প করে তারা হচ্ছে উদারপন্থী। হেল্প মানে কি? সাহায্য করা, এরা হচ্ছে উদারপন্থী। খেয়াল করেন, আমি সালমানকে লাগেজটা বহন করতে সহায়তা করি, অথবা আমি বললাম আমি সালমানকে চিঠিটা লিখতে সহায়তা করি, সেক্ষেত্রে বলবো আই হেল্প সালমান রাইট দ্য লেটার। আমি সালমানকে কি করি? চিঠিটা লিখতে সহায়তা করি। আবার কেউ যদি বলে বা আপনি যদি বলেন যে আই হেল্প সালমান টু রাইট দ্য লেটার, আমি সালমানকে চিঠিটা লিখতে সহায়তা করি, ভুল হবে না। তার মানে হেল্প হচ্ছে উদারপন্থী, এভাবে মনে রাখবেন। ব্যক্তির পরে টু দিলেও চলে, না দিলেও চলে। তার মানে টু না দিলে যে ভুল হবে, ভুল হবে না কিন্তু। সো খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি বলি আমি সালমানকে দিয়ে রুমটা মানে আমি সালমানকে রুমটা পরিষ্কার করতে সহায়তা করেছিলাম বা করিয়েছিলাম, আমি সালমানকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়েছিলাম। যদি হেল্প ব্যবহার করেন, সেন্সটা হচ্ছে সহায়তা করেছিলাম। ঠিক আছে? যেমন আই হেল্প সালমান ক্লিন দ্য রুম, এটাকে আপনি ফিউচার বানান। আই উইল হেল্প সালমান ক্যারি দ্য লাগেজ, অথবা আই উইল হেল্প সালমান টু ক্যারি দ্য লাগেজ, আমি সালমানকে লাগেজটা বহন করতে সহায়তা করব। তার মানে হেল্প হচ্ছে উদারপন্থী, ব্যক্তির পরে টু দিলেও চলে, না দিলেও চলে। এই হচ্ছে 5টা পজিটিভ ভার্ব যেগুলো আমাদের জানা দরকার। আমি একবার যদি রিক্যাপ করি, মেক মানে ফোর্স করা, যেমন আমি সালমানকে দিয়ে হ্যাঁ ইংরেজিতে কথা বলাই, আই মেক সালমান স্পিক ইন ইংলিশ। সালমান যদি আমার থেকে বড় হয়, যদি এনকারেজ করি, হ্যাঁ তাহলে বলবো আই গেট সালমান টু স্পিক ইন ইংলিশ। খেয়াল করেন, গেট দিলে কি ব্যক্তির সাথে টু। আচ্ছা, আমি সালমানকে ইংরেজিতে কথা বলতে দেই বা দায়িত্ব দেই, তাহলে বলবো আই হ্যাভ সালমান স্পিক ইন ইংলিশ। আমি সালমানকে ইংরেজিতে কথা বলতে দেই মানে অনুমতি দেই, বলবো আই লেট সালমান স্পিক ইন ইংলিশ। আমি সালমানকে ইংরেজিতে কথা বলতে সহায়তা করি, কি হবে? আই হেল্প সালমান টু স্পিক ইন ইংলিশ, অথবা আই হেল্প সালমান স্পিক ইন ইংলিশ। এই 5টা পজিটিভ ভার্বের মধ্যে 2টা অকৃতজ্ঞ পজিটিভ ভার্বকে আমরা সবসময় প্রায় দেখতে পাই, সবসময় দেখতে পাই, এটাই বলি, প্রায় না বলি। এই 2টা অকৃতজ্ঞ পজিটিভ ভার্ব কারা? যারা অকৃতজ্ঞ কেন বললাম? কারণ হচ্ছে আমি সালমানকে দিয়ে রুমটা সাজাই বা রুমটা পরিষ্কার করে, এখানে কাজটা কাকে দিয়ে করাচ্ছি তার কথা বললাম। কিন্তু এমন কিছু বস, এমন কিছু সিচুয়েশন আছে না যে আপনি কাজটা করে দিয়েছেন, আপনার কথা বলেই নাই। যেমন আমি অ্যাসাইনমেন্টটা রাজুকে দিয়ে তৈরি করাই, কার কথা বললাম? রাজু। এখন আমি যদি রাজুকে বাদ দিতে চাই, কিভাবে বলবো? আমি অ্যাসাইনমেন্টটা তৈরি করাই বা তৈরি করিয়ে নেই। আমি চিঠিটা লিখিয়ে নেই, সে রুমটা সাজিয়ে নেয়, সে হ্যাঁ রাজু থালাবাটি ধৌত করিয়ে নেয়। খেয়াল করে দেখেন, আমি এবার চুল কাটিয়ে নেই। ঠিক আছে? এই বাক্যগুলোর জন্য আমি আইদার গেট ব্যবহার করব অথবা হ্যাভ ব্যবহার করব। যেমন এই গেট এবং হ্যাবের পরে ব্যক্তি আসবে না, ব্যক্তি না এসে বস্তু আসবে। কি আসবে? বস্তু, মানে থিংস আসবে, বস্তু আসবে। যেমন খেয়াল করেন, আমি আমার চুল কাটিয়ে নেই, তাহলে আই গেট মাই হেয়ার কাটার ইংলিশ কি? কাট কাট কাট, অথবা ট্রিম। আই গেট মাই হেয়ার কাট, অথবা আই হ্যাভ মাই হেয়ার কাট। ঠিক আছে? যদি বলি রাজু তার চিঠিটা লিখিয়ে নেয়, খেয়াল করে দেখেন, রাজু তার চিঠিটা লিখিয়ে নেয়, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে রাজু, এই গেটটা কি হয়ে যাবে? গেটস তার চিঠি, হিজ লেটার। এখানে এই যে দেখেন হেয়ার, তারপর হচ্ছে লেটার, এরা কিন্তু ব্যক্তি না, বস্তু। এই বস্তুর পরে ভার্বের V3 লিখতে হবে। তার মানে লেখার ইংলিশ রাইট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। তাহলে রাজু গেটস হিজ লেটার রিটেন, রাজু গেটস হিজ লেটার রিটেন। যদি বলি আমি আমার অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করিয়ে নেই, সেক্ষেত্রে বলবো আই গেট অথবা হ্যাভ দিয়ে বলি, আই হ্যাভ মাই অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্টটা, আই হ্যাভ মাই অ্যাসাইনমেন্ট অ্যাসেসড, আই হ্যাভ মাই, এই যে মাই অ্যাসাইনমেন্ট, এটা ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। তাহলে এখানে ভার্বের V3 অ্যাসেসড, অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাসেসড। তার মানে কি দাঁড়ালো? যে পজিটিভ ভার্বে গেট এবং হ্যাভের পরে ব্যক্তি না এসে যদি বস্তু আসে, তাহলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে কথা বলতে হবে।
অলরাইট, আশা করি বোঝাতে পেরেছি আপনি কিভাবে পজিটিভ ভার্ব ব্যবহার করে কথা বলবেন এবং লিখবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুল করবেন, আর বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আপনার প্রিয়জনদের সাথে। আরেকটি কথা, যদি এখনো আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখুন, দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও চলে যায় আপনার কাছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।